আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দুজন আর্জেন্টাইন ফুটবলার সম্পর্কে আলাদা করে কথা বলতে চায়, যারা কিনা সর্বশেষ ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের এফএ কাপের ফাইনালে জয়টাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। নিশ্চয়ই বুঝতে পারছেন আলেহান্দ্রো গার্নাচো এবং লিসান্দ্রো মার্টিনেজ সম্পর্কে আলোচনা করছে এবং জাতীয় দলের কনটেক্সটে তাদের সামনে কি অপেক্ষা করছে সেটা নিয়েও আলোচনাটা চলবে। প্রথমত আমি লিসান্দ্রো মার্টিনেজকে এগিয়ে রেখে শুরু করছি। আমার কাছে মনে হয় লিসান্দ্রোর এই ম্যাচের পারফরমেন্সটা আলাদা রকমের ভালো ছিল এবং কোনো কোনো ক্ষেত্রে অন্য সকলকে তিনি ছাপিয়ে গেছেন বলে আমার কাছে মনে হচ্ছে, কারণ পেপ গার্দিওলা নিজেই বলেছেন যে পুরো ম্যাচে বড় রকমের একটা ডিফারেন্স তৈরি করেছেন এই প্লেয়ারটাই। বারবার তিনি পাস দিয়েছেন, এমন টাইপের পাস দিয়েছেন যেটা কিনা প্রতিপক্ষের ডিফেন্স ছেদি পাস হিসেবে প্রমাণিত হয়েছে এবং এগুলোর কারণে ম্যানচেস্টার সিটির ডিফেন্সে বড় রকমের সমস্যা হয়েছে। দেখুন, লিসান্দ্রোর ক্ষেত্রে একটা কথা একেবারে ক্লিয়ারলি সকলেরই জানা উচিত, লিসান্দ্রো মার্টিনেজ মূলত একজন সেন্টার ব্যাক হলেও এই আয়াক্সে এই এরিক টেন হাগ এই কোচটার অধীনে তিনি তার ক্যারিয়ার যখন শুরু করেছেন তখন অনেক ম্যাচ একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার বা ডিএম ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেছেন এবং ওই সময়টাতে তার কিন্তু বল প্লেইং অ্যাবিলিটি অর্থাৎ বল পায়ে রেখে খেলার যে একটা অন্যরকম অ্যাবিলিটি, দুর্দান্ত পাসিং স্কিল, এগুলো অনেকটুকু স্পষ্ট হচ্ছিল। লিসান্দ্রো মার্টিনেজের ক্ষেত্রে আমি সবসময় বলি তার মধ্যে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার এবং একজন সেন্টার ব্যাক দুই টাইপের একটা কম্বিনেশন আছে, মাঝে মধ্যে তো লেফট ব্যাক টাইপেরও তার মুভমেন্ট দেখা যায়। লিসান্দ্রো খুবই ভার্সেটাইল একজন ফুটবলার। এমন একজন ফুটবলার দলে থাকলে একজন কোচের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা যেটা হয়, একজন কোচ তাকে একটা ম্যাচের ভিন্ন ভিন্ন সিচুয়েশন অনুযায়ী খেলাতে পারেন এবং তার নানা রকমের স্কিল যখন যেটা কাজে লাগে সেটা কাজে লাগাতে পারেন। এখন জাতীয় দলের কনটেক্সটে চলে আসি। লিসান্দ্রোর ক্ষেত্রে সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে ইনজুরি সংখ্যা। এই যে ম্যাচটা তিনি খেললেন সেখানেও কিন্তু ইনজুরি সংখ্যা ছিল, ম্যাচের পরেও তার ইনজুরি ফ্যাক্টরটা পুরোপুরি কিন্তু কাটেনি। লিসান্দ্রো মার্টিনেজ ইনজুরি থেকে কামব্যাক করছেন এমন একটা মোমেন্টে কোপা আমেরিকাতে যাচ্ছেন যখন তাকে ঘিরে সত্যিকার অর্থে ইনজুরি সংখ্যাটা অনেক বেশি করে থাকবে। একটু এদিক থেকে সেদিক হলে লিসান্দ্রো মার্টিনেজ আসলেই ম্যাচগুলো কন্টিনিউ করতে পারবেন কিনা তেমন একটা ডাউট তৈরি হবে, যেটা স্কালোনিকে করতে হবে এবং আমার কাছে মনে হয় স্কালোনি করবেন। সেটা হচ্ছে লিসান্দ্রো মার্টিনেজকে মূলত একজন সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে ম্যাচের ওই মিনিটগুলোতে মাঠে নামানো, যে সময়টাতে ডিফেন্সিভলি অনেক বেশি করে শক্তিশালী থাকতে হবে দলটাকে এবং সেন্টার ব্যাক অথবা এমন প্রোফাইলের কোনো একজন ফুটবলারকে রিপ্লেস করতে হবে, সেখানে নতুন এনার্জি ইনজেক্ট করতে হবে। ওই 15-20 মিনিট লিসান্দ্রো মার্টিনেজ খুবই ভাইটাল হবেন এবং কোপা আমেরিকাতে আমি লিসান্দ্রোর ওই 10-15-20 মিনিটের পারফরমেন্সের দিকে তাকিয়ে আছি। অনেক হাই এক্সপেকটেশন রাখছি না, শুধুমাত্র ওই 10-15 মিনিটের জন্য লিসান্দ্রো পারফেক্টলি খেলতে পারবেন এই জিনিসটা আশা করছি, কারণ ওই 10-15 মিনিটেই লিসান্দ্রো বড় রকমের একটা পার্থক্য তৈরি করতে পারেন। এরপর আলেহান্দ্রো গার্নাচোর ক্ষেত্রে চলে আসি। দুর্দান্ত একটা গোল করেছেন, পরবর্তী গোলটাতেও অনেক ভালোভাবে ইনভলভ ছিলেন। গার্নাচোর ক্ষেত্রে এই জিনিসটা আমি প্রায় সময়ই বলি, গার্নাচোর ব্যাপারে সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর হচ্ছে গার্নাচো বড় ম্যাচে পারফর্ম করতে পারেন, বড় স্টেজে পারফর্ম করতে পারেন এবং গত সিজনের তুলনায় গার্নাচো অনেকটুকু ম্যাচিউরড হচ্ছেন। গার্নাচো পরবর্তীতে গোল করে কিভাবে সেলিব্রেট করেন, রোনালদোকে কেন ফলো করেন, এই টাইপের অহেতুক প্রশ্নগুলো যদি আমরা বাদ দিতে পারি তাহলে গার্নাচো আর্জেন্টিনার ফুটবলে অনেক কিছু দিতে পারেন। তাকে নার্চার করার, তাকে প্রমোট করার অনেক গ্রাউন্ড আছে। সত্যিকার অর্থে এক্সাইটিং একটা প্রসপেক্ট। তবে জাতীয় দলের কনটেক্সটে যদি আসি, যে স্টাইলে লিওনেল স্কালোনি দলটাকে খেলাচ্ছেন সেখানে বড় রকমের পরিবর্তন না আসলে গার্নাচো অনেক কিছু করে ফেলবেন এই জিনিসটা আমি আশা করছি না। এই ম্যাচটাতে গার্নাচো যে গোলটা করেছেন সেখানে যদি আপনি ওভারঅল মুভমেন্টটা দেখেন, একটা লং পাস এসেছিল, এরিয়ালে 1 ভার্সেস 1 সিচুয়েশন ছিল, তিনি ইয়েস্কো গ্যাভার্ডিওলকে সেখানে প্রেশারাইজ করেছেন এমন সিচুয়েশনে যখন তার সামনে একজন ডিফেন্ডার থাকবে, যখন তিনি স্পেস পাবেন এমন সিচুয়েশনে সত্যিকার অর্থে গার্নাচো এক্সপ্লোসিভ একটা ট্যালেন্ট হতে পারেন, প্রতিপক্ষ ডিফেন্স লাইন ভাঙতে পারেন, প্রতিপক্ষ ডিফেন্স লাইনে সবসময় একটা ফিয়ার ফ্যাক্টর তৈরি করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে এমন টাইপের স্পেস আর্জেন্টিনা জাতীয় দলে তিনি পাবেন কিনা। আমরা সকলে জানি স্কালোনি কিংবা আর্জেন্টিনার সিস্টেমটা এমন যে আর্জেন্টিনা বিল্ড আপ ফুটবল খেলে, নিজেদের মধ্যে বলের আদান প্রদান করে অনেক স্লো মুভমেন্ট করে নিজেদেরকে গুছিয়ে নিয়ে তারপর প্রতিপক্ষের ফাঁকফোকর ডিফেন্সের খোঁজে সেখান থেকে সেটা এক্সপ্লয়েট করে আক্রমণে উঠতে চায়। একটু স্লো বিল্ড আপের ফুটবল যারা খেলে তাদের মতো একটা দলে আলেহান্দ্রো গার্নাচো আসলে কতটুকু কি করতে পারেন সেটা নিয়ে প্রশ্নের সুযোগ আছে। স্কালোনি যদি আরেকটু অ্যাটাকিং ফরমেশন বাছাই করেন, স্কালোনি যদি মনে করেন যে ওভারঅল গেমের পেসটা একটু বাড়াবেন, উরুগুয়ের মতো দলের বিপক্ষে গেমের পেসটা বাড়াতে হবে, সেক্ষেত্রে গার্নাচোর প্রতিপক্ষের ডিফেন্স লাইন ভাঙতে অনেক বেশি করে কাজে আসবেন। আমার কাছে মনে হয় গার্নাচো অনেক বেশি সিস্টেমেটিক, অনেক বেশি ট্যাকটিক্যাল অ্যাপ্রোচ কেমন হবে সেটার উপর ডিপেন্ডেন্ট একজন প্লেয়ার। তাকে কাজে লাগানোর ক্ষেত্রে কোচের ভূমিকাটা অনেক বেশি মুখ্য হয়ে দাঁড়ায়। কোচ কাজে লাগাতে না পারলে যদি স্লো বিল্ড আপের ফুটবল খেলেন তাহলে গার্নাচো ম্যাচের পর ম্যাচ খেললেও সেই ইম্প্যাক্টের জায়গাটা দেখা যাবে না। তাই স্কালোনির কাছ থেকে আরেকটু অ্যাটাকিং, আরেকটু গতিশীল ফুটবল এবার আশা করছি, যেখানে গার্নাচো তার জায়গা থেকে তার পারফরমেন্সটা দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।